নমস্কার এবং শুভ সকাল। ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভূমিক মেরিট কাম মিন্স অ্যাওয়ার্ড 2025 যে মুক্তধারা অডিটোরিয়ামে যে আয়োজন, সেই আয়োজনে মঞ্চে আমাদের মাঝে উপস্থিত আছেন স্বামী শুভকরণানন্দজি মহারাজ এবং সেক্রেটারি রামকৃষ্ণ মিশনে, এবং আমাদের যেভাবে উনি অনেক কথা আমাদের বলেছেন, সত্যি আমরা আপ্লুত। প্রতিদিনই ওনার বিভিন্ন স্টেজে আমার শোনার সৌভাগ্য হয় এবং মহারাজজির কাছ থেকে অনেক কিছু শেখার আছে, শেখার শেষ নেই। আমি এর জন্য ওনাকে ধন্যবাদ দেব। এরকম একটা অনুষ্ঠানে আপনি অনেক জিনিস আমাদের মার্গদর্শন করেছেন। আমাদের মাঝে ভাইস চ্যান্সেলর টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর রতন কুমার সাহা, উনিও ওনার বক্তব্য এখানে বলেছেন ত্রিপুরায় যে কি আমরা শিক্ষা জগতে ত্রিপুরা সরকার এবং বেসরকারি উদ্যোগে কি হচ্ছে তারও একটা রূপরেখা উনি আমাদের সামনে রেখেছেন। ভাইস চ্যান্সেলর এমবিবি ইউনিভার্সিটি ডক্টর বিভাস দেব মহোদয়, উনিও ওনার বক্তব্য এখানে রেখেছেন। এবং আজকে এমবিবি ইউনিভার্সিটির আমরা চেষ্টা করছি সেটাকে কিভাবে স্ট্রেংথেনিং করা যায়। আগে আমরা এমবিবি কলেজ সম্পর্কে জানতাম, কিন্তু এখন যেহেতু এমবিবি ইউনিভার্সিটি হয়ে গেছে, এখানে মাত্র এখন 3টা কলেজ খালি এর সাথে যুক্ত আছে। আমরা চাইছি আরও যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে কলেজগুলো আছে, বিভিন্ন জেনারেল কলেজ, সেগুলো যাতে যুক্ত হয়, আরও বেশি করে যাতে সেটাকে স্ট্রেংথেনিং করা যায়, সেগুলো আমরা চিন্তা ভাবনা করছি। স্বাগত ভাষণ আমাদের সামনে, যার কারণে ওই যে ধরে নিয়ে আসা কথাটা মহারাজজি বলেছেন, আমাকে অনেকটা ধরে নিয়ে আসার মতোই যিনি করেছেন। এই ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভূমিকের যে ট্রাস্টের যিনি চেয়ারম্যান শ্রী সঞ্জয় পাল মহোদয় অ্যাডভোকেট, আমার আজকের তারিখে কিন্তু যাওয়ার কথা ছিল নর্থের দিকে, অনেকগুলো প্রোগ্রাম ছিল, ইনঅগুরেশন ছিল অনেকগুলো। উনি সেক্রেটারিয়েটে এসে আমাকে বললেন এত তারিখ আপনার কিন্তু আসতে হবে। আমি বললাম আরে আমার তো প্রোগ্রাম অলরেডি ফিক্সড, কি করে যাব? কিছুই করার নেই, বাধ্য হয়ে ওই প্রোগ্রাম, ওরা খুব রাগান্বিত। তো যাই হোক, সেটাকে ক্যান্সেল করে একদিন আমি আজকে এখানে আসলাম। তাই বললাম, উনিও আমাকেও ধরে নিয়ে এসছেন। উনিও খুব দৈনিক সংবাদের বিষয়ে আমাদের সামনে অনেক কিছু রাখলেন। আমাদের এই ট্রাস্টের যিনি বিশিষ্ট মেম্বার ডক্টর পার্থপ্রতিম সাহা মহোদয়, তাছাড়া আমার নিচে এতগুলো বিশিষ্ট ব্যক্তিজন, গুণীজনরা এখানে আছেন। এখানে প্রাক্তন ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে আমাদের স্যার ছিলেন, আমাদের এমবিবি কলেজের থেকে শুরু করে প্রাক্তন ডিস্ট্রিক্ট জাজ থেকে শুরু করে আমাদের বর্তমানে যিনি এই যে আছেন অ্যাডভোকেট জেনারেল প্রণব বাবু এখানে আছেন, এরকম অনেকেই আছেন, সবার নাম বলা মুশকিল। আর বিশেষ করে ভূপেন্দার সুপুত্র এখানে উপস্থিত আছেন। এবং এখানে এই যারা এই সংবাদ জগতের সাথে যুক্ত সমস্ত স্তরের যারা বিশিষ্ট জনেরা, এখানে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি সত্যিই আজকে এখানে উপস্থিত থাকার জন্য অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে। তাছাড়া এখানে যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, যেসব ছেলে মেয়েদের যে একদম আমরা সবসময় বলি যে প্রান্তিক ব্যক্তি পর্যন্ত যতক্ষণ বিভিন্ন যেসব আমাদের বেনিফিশিয়ারি স্কিম সেগুলো না পৌঁছানো যায়, ততক্ষণ ধরো একটা রাজ্য বা একটা দেশ কোনো অবস্থায় উন্নতি সাধন করতে পারে না। তো ওনারা যেভাবে খুঁজে দূর দূরান্ত থেকে এই গরিব মানুষদের যে, এবং অথচ মেরিট আছে, তাদেরকে খুঁজে বের করে যে কাজটা এখানে করেছেন, অ্যাবাউট 35 স্টুডেন্টসদের ওনারা নিয়ে এসছেন। আমি এর জন্য এই ট্রাস্টকে আমি আমার হৃদয়ের অন্তর থেকে ওনাদেরকে ধন্যবাদ দেবো যে গত বছর থেকে আপনারা শুরু করেছেন, এই বছরও সেটা আপনারা বজায় রেখেছেন, আগামী দিনও আপনারা নিশ্চয়ই করবেন।
সরকারের সাথে সাথে আপনারাও সেই কাজটা করছেন, আমরাও চেষ্টা করছি, কিন্তু আপনারা যে কাজটা করছেন এরকম আপনাদেরকে দেখে অন্যান্য যেসব এই ধরনের ইনস্টিটিউট আছে বেসরকারি পর্যায়ে তারাও কিন্তু উদ্বুদ্ধ হবে, দ্যাট আই ক্যান টেল ইউ। খুবই ভালো কাজ। এবং ভূপেন দত্ত ভৌমিক, ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক এখন নতুন করে জানলাম, কিন্তু ভূপেন দত্ত ভৌমিক সম্পর্কে সবাই জানে সারা ত্রিপুরায়। একটা নাম, ত্রিপুরা রাজ্যে একটা বিশেষ নাম। দৈনিক সংবাদ, আমি জানি না এখানে কতজন জানেন, যারা পুরনো ব্যক্তি হয়তো জানেন, দৈনিক সংবাদের পুরনো নাম ছিল দৈনিক গণ অভিযান, অনেকে জানে না। এবং সেটা RMS সুমনি থেকে আরেকটু সামনে গিয়ে এখন আরেকজনের বাড়ি হয়েছে, সেটা একজন ভট্টাচার্য বাবুর মন্দিরের বাড়ি ছিল সেখানে উনি সেই দৈনিক গণ অভিযান প্রথম শুরু করেন। আমরা তখন উমাকান্ত স্কুলে পড়ি, তরতাজা যুবক। এবং যেটা ঘোষক এখানে বলছিলেন যে ক্যালকাটা ইউনিভার্সিটি, এরপর অন্যান্য পত্রপত্রিকায় উনি লেখার পর ত্রিপুরার প্রতি ওনার আকর্ষণে উনি এখানে এসছেন, সেখান থেকে উনি লেখা শুরু করেন এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু উনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। খোরধার ওনার লেখনী আমরা সবাই জানি। এবং সেই জায়গার মধ্যে অনেকবার ওই যে দৈনিক গণ অভিযান তার উপর আক্রমণও কিন্তু হয়েছে, আমার চোখের সামনে আমি নিজে দেখেছি তখন সেই অফিসে। যাই হোক, আমরা বাইরের থেকে দেখতাম এইসব। তো যখন উনি এই জায়গাটা এখন বর্তমানে যেটা, বা এখন তো আরেকটা জায়গায় ওনারা করেছেন দুর্জয়নগরে, কিন্তু পুরনো যে আসল যে দৈনিক সংবাদ, সেখানে যখন জায়গা নিলেন এবং নামটাও পাল্টালেন যে দৈনিক সংবাদ, তো আমার মনে আছে প্রথম শুরু করেছিল, কারণ দৈনিক গণ অভিযান কিন্তু অলরেডি এস্টাবলিশড হয়ে গেছিল, তো লেখা থাকতো উপরে দৈনিক গণ অভিযানের পরবর্তী নাম দৈনিক সংবাদ। এইভাবে কিন্তু শুরু হতো, আস্তে আস্তে করে যখন ডাইলিউট হলো সেটা কেটে গেল সেখানে। তো আমরা বললাম, আর এটা কি করলো দৈনিক সংবাদ, আগেরটা তো ভালো ছিল, এখন কি কারণে করেছে আমার জানা নেই। এবং এত এস্টাবলিশড হলো, জাগরণ ছিল সবচেয়ে পুরনো ত্রিপুরাতে, ইফ আই এম নট রং। সেই জায়গায় উনি যেভাবে ওভার পাওয়ার্ড হয়ে ওনার নিজের ব্যক্তিগত যে লেখনীর যে শক্তি, তার কারণে সেটা সম্ভব হয়েছিল। আমার ব্যক্তিগতভাবে ওনার সাথে খুবই পরিচয় ছিল। ইয়াং ম্যান, প্রোঅ্যাক্টিভ সবসময় ছিলাম। আমাদের প্রি মেডিকেলের আন্দোলনের সময় ওনার এখানে যেতাম। তো এইভাবে চলতো। যাই হোক, তো একটা আস্থার বিষয় ছিল, কারণ গভর্নমেন্ট একটা বিরাট একটা জায়গা যেখান থেকে অনেক সময় দেখা যায়, বা যারা সমাজে খুব শক্তিশালী ব্যক্তি তারা এমন সব জিনিস অনেক সময় করে যেগুলো তাদের বিরুদ্ধাচরণ বা বিরুদ্ধে কথা বলা একটা বিশেষ শক্তি না থাকলে সেটা সম্ভব নয়। সে মানসিক শক্তি ওনার মধ্যে ছিল। দৈহিক শক্তির আনইম্পর্টেন্ট, আমি অনেক জায়গায় বলি মাসল দিয়ে কিছু কাজ হবে না, সেই কাজটা উনি করতেন। এবং বহু লোক যখন অসহায় অবস্থায় থাকতো, দেখতো যে সরকারের বিরুদ্ধে গিয়ে আমার লাভ হবে না, কিছু করার মতো অবস্থা থাকবে না, তখন সব মানুষ একটা আস্থা খুঁজে, একটা বিশ্বাসের জায়গা খুঁজে, যে ভূপেন্দার এখানে গেলে আমার কথাটা যদি আমি বলি, আর উনি কিন্তু এক পলকে বুঝে যায় যে এটা রাইট অর রং। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন অ্যাটলিস্ট যে পত্রিকার পাতায়, তখন হয়তো বা কম পাতা ছিল, আমার মনে নেই, এখন তো প্রায় 12 পাতার কথা বলছেন, তার থেকেও বেশি। সেই জায়গার মধ্যে তখন যদি এটা ছাপা হতো, যে ব্যক্তিটা যেত ও অ্যাটলিস্ট সে স্যাটিসফাই হতো যে আমি যে কথাটা আমি বলতে পারছি না, সমস্ত মানুষের কাছে নিয়ে যেতে পারছি না, ওনার মাধ্যমে। আর ওনার তো লেখার আপনারা সবাই জানেন, এত সুন্দরভাবে সেটাকে পরিবেশনা করতেন। তো এর মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশন, সেটা প্রতিটি ব্যক্তি ত্রিপুরাতে ছিল। এবং আমরা দেখেছি যে ভূপেন্দা বহু সহজ সরল মানুষ ছিল, এবং সবসময় যারা অসহায় ব্যক্তি এবং যাদের কোনো রিয়েলি সাফারিংস পিপল, এইভাবে না রোগ আক্রান্ত ব্যক্তির কথা বলছি না, বিভিন্নভাবে যারা সাফারিং, তাদের কথা কিভাবে সমাজের কাছে নিয়ে যাওয়া যায়,
এবং আমি নিজেও দেখেছি বিভিন্ন বিষয়ে আমি যখন বুঝাতে পেরেছি যে এই হচ্ছে, কি করে হবে, আমি দেখছি, ফোন করলো যে এটা কেন হচ্ছে। তো ভূপেনদার একটা ফোন গেছে মানে এটা সাংঘাতিক বিষয়। আমার মনে আছে যখন আমি ডাক্তারি পাশ করে আমার প্রাইভেট প্র্যাকটিস আমি করছিলাম, প্রায় 9 বছর সমান আমি প্র্যাকটিস করছি। তো আমি ওখানে যখন আমার অ্যাসোসিয়েশনের সময়ে, যখন বিভিন্ন সময়ে আমি যেতাম ওনার কাছে, তো চাকরি বেরোলো, অনেকগুলো চাকরি আমাদের আন্দোলনে, তখন আন্দোলনই বলবো, আমি আন্দোলন করে করে আমাদের চাকরি বেরিয়েছে। তা আমি কিন্তু চাকরিতে জয়েন করিনি। তো কিন্তু আমার উপর এত প্রেশার আমার ডাক্তারবাবুদের যে আপনার চাকরিতে জয়েন করতে হবে, কারণ ইউ আর সেক্রেটারি ফর এ লং টাইম, আপনি যদি সেক্রেটারি হন তাহলে আমাদের পক্ষেও সুবিধা হবে। তো শেষ পর্যন্ত একটা চিঠি মানে আমাকে জবরদস্তি সাইন করিয়ে দিল যে না অ্যাপ্লিকেশন। তো আলটিমেটলি ওই অ্যাপ্লিকেশনের সুবাদে সিট অনেকগুলো আমরা মানে ডাক্তারির আসন যে সংখ্যা, আসন মানে চাকরির আসন সংখ্যা, সেটা বেড়েছিল, আমি জয়েন করিনি। পরবর্তী সময় বাধ্য হয়ে যেটা যখন হয়ে আসলো, কারণ সিট ছিল আমার নামে এসে, আমি যখন ওনার কাছে গেলাম, ওনার চারিদিকে কিন্তু প্রচুর ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্যক্তিরা তখন কিন্তু ওনার চারপাশে বসে থাকতো। দিনের বেলা উনি লিখতেন না, লিখতেন কিন্তু রাত সন্ধ্যের পরে, কারণ ওই সময়ে এত লোক থাকে, ওনাদের থেকে ইনপুট নিতেন, কারণ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা যেতেন, উনি কিন্তু বসে থেকে নেই, ওনাদের কাছ থেকে কথা শুনতেন, বলতেন, এগুলো কিন্তু লেখা শুরু করেন কিন্তু রাতের দিক দিয়ে উনার লেখা শুরু হতো। তো একদিন যখন আমি গেলাম, আমি বললাম এরকম এরকম, আমি তো চাকরি জয়েন করব। তো ওই দিনটার আমার এখন আজকের দিনে খুব প্রায়ই মনে হয়, আরে তুমি চাকরিতে জয়েন করবে, চাকরি করলে আমরা তো তোমাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছিলাম। বললাম কি চিন্তা ভাবনা করছেন? বললাম বুঝবে না তুমি, তোমাকে অনেক চিন্তা ভাবনা করছিলাম, তুমি কেন চাকরিতে জয়েন করলে? তখন একজন ব্যক্তি ওনাকে বললেন যে আরে ওর যখন চাকরির শখ হয়েছে, তো চাকরি করুক না কটা দিন, তারপর দেখা যাবে। তো যে কারণে উনি সেদিন বলেছিলেন, আজকের তারিখে আমি কিন্তু সেটা মাঝে মাঝে মনে হয় হয়তোবা এর জন্যই উনি বলেছেন যে উনি ভেবেছিলেন যে হয়তোবা ওনার ওকে সামনে রেখে আমরা কিছু সামাজিক কিছু কর্মকাণ্ড করানো যাবে। তো সত্যি আজকে আমি মাঝে মাঝে এখানে বসে বসে ভাবছিলাম, ভূপেনদাকে কিন্তু সেইভাবে কিন্তু আমরা সম্মাননা দিয়েছি, দুবার সম্মাননা দেওয়া হয়েছে, কিন্তু আরো বেশি ওনাকে সম্মান দেওয়া প্রয়োজন। আমরা সেই ভাবনা ভাবছি যে ওনাকে কি করে আরো সম্মান দেওয়া যায়, সেই কাজটা আমরা নিশ্চয়ই আগামী দিন আমরা চিন্তা ভাবনা করব। আজকে এখানে যারা ছেলেমেয়েরা, এখানে ছোট ছোট ছেলেমেয়েরা যে পড়াশোনার যে ব্যবস্থা এই ট্রাস্টের থেকে করছে, আমি এখানে শিক্ষা নিয়ে শিক্ষাবিদরা বলেছেন, সামনেও শিক্ষাবিদরা আছেন, আমার মনে হয় যে শিক্ষার জন্য শিক্ষার প্রয়োজন, যে শিক্ষার যে দরকার তার জন্য শিক্ষার দরকার। কারণ আমরা কিন্তু যে বয়সে শিক্ষার রিয়েলি প্রয়োজনীয়তা ছিল বুঝতে আমরা পারতাম না, আমাদের সেই শিক্ষাও ছিল না, ভাবতাম পড়ার জন্য শিক্ষা, যে কোনো বিষয়ে। এখানে ক্যামেরাম্যান আছে, ওরও শিক্ষার দরকার যে কিভাবে ক্যামেরাটা প্রপারলি লাগে, এভরিওয়্যার এভরি স্পেয়ার, মানে এত মানে যুগ যুগ ধরে শিক্ষার যে যাত্রা সেটা চলবে। এখানে ছেলে মেয়েরা আমরা বলবো এদের সেই ম্যাচুরিটিও আসবে না, যে আর যত বেশি ছোটবেলার থেকে সেই ম্যাচুরিটি আসবে তত বেশি তার শিক্ষার দিক দিয়ে আরো বেশি এগিয়ে যেতে পারবে, এটা আমি মনে করি। এবং আমি একবার ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনারা এত সুন্দরভাবে লেখেন, কি করে আসেন? আমার মনে আছে উনি বলছেন এর জন্য বহু পড়াশোনা করতে হয়, এমনিতে হয় না। তো পড়াশোনা এবং এক্সপিরিয়েন্স এই দুটো মিলিয়ে যে যত বেশি রিডিং এবং যত বেশি জানবে, জানার পর তাকে ইমপ্লিমেন্টেশন করা, সেটা হচ্ছে প্রকৃত শিক্ষা। আমি বই পড়লাম, পুঁথিগত বিদ্যা আমি অর্জন করলাম, ভালো ভালো মার্কস পেলাম। আমাদের লাইফে বহু লোক আছে যারা আমাদের সময়ে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হয়েছে, কিন্তু ওদেরকে কিন্তু আমি সমাজ জীবন আমি দেখতে পাই না, ওদেরকে হারিয়ে যায় না। তো এই যে লাভ হয় না। যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে এদেরকে বলবো তোমার বুঝতে হবে যে আমি কিন্তু আজকে প্রতিদিন আমরা দেখছি, আজকে প্রতিটা সেকেন্ডে নতুন নতুন মানে শিশু জন্ম নিচ্ছে, এবং গড কিন্তু তাকে পাঠাচ্ছে কিছু একটা পারপাসের জন্য। আমরা কিন্তু ভুলে যাই, আমরা ভাবছি আমরা কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জন্ম নিচ্ছে এই পৃথিবীতে, এবং একটা পারপাসের জন্য পাঠাচ্ছে। পারপাসটা যে যত তাড়াতাড়ি আগে বুঝতে পারবে তত বেশি এই সমাজের মঙ্গল।
আদারওয়াইজ নট। পরবর্তী সময় আমরা অনেক লেটে এখন বিভিন্ন ডাইমেনশনালের অনেক পড়াশোনা করতে হয়, অনেক বিষয়ে জানতে হয়, তখন বুঝি যে আরে এগুলো তো আরো আগে জানলে ভালো ছিল, এখন কেন জানি না, এখন কেন জানছি। যদি আগে জানতাম, তার ইমপ্লিমেন্টেশন যদি করতাম, তাহলে আরো এক ধাপ এগিয়ে যেতাম, হয়তোবা আরো সমাজের জন্য আরো বেশি কাজ করতে পারতাম। যে শিক্ষার শেষ নেই, শিক্ষা একটা অন্তহীন, এবং অজ্ঞানতার মাঝখানে এবং জ্ঞানের মাঝখানের শিক্ষা, এই যে ব্রিজ, একটা শিক্ষা হচ্ছে ব্রিজ, এবং অন্ধকার এবং আলো তার মাঝখানে একটা ব্রিজ, অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার একটা ব্রিজ। যত বেশি শিক্ষা তত বেশি এগুলো আমরা আরো পরিস্ফুটিত করতে পারবো, এবং তত বেশি যখন জ্ঞান অর্জন হবে আমরা তত বেশি ডাউন টু আর্থ হব। কারণ আমরা দেখেছি যে অশিক্ষার কারণে, শিক্ষার পরেও অনেকের মধ্যে অশিক্ষা থাকে, কারণ আমাদের যে মেন্টাল যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এত ভাইব্রেন্ট আর কি, এটা ঠিক ফিক্স থাকে না। এর জন্যই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেন যে সবাই আমাদের যোগাব্যায়াম করা উচিত, যোগ ব্যায়াম খুব প্রয়োজন, নিজেকে চেনা, নিজেকে বোঝার চেষ্টা, এবং প্রতিনিয়ত আমাদের শিখতে হবে। এই সমাজ হচ্ছে আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট, আমাদের রাজ্য ইম্পর্টেন্ট, আমাদের দেশ ইম্পর্টেন্ট। আর এখন তো মাননীয় প্রধানমন্ত্রীজি সারা ওয়ার্ল্ডের কথা চিন্তা করছেন যে আমাদের সমস্ত বিশ্ব আমাদের একটা ফ্যামিলি, সেই কথা উনি বলছেন। তো ভাবলে অবাক হয়। আজকে আমাদের আমি সব জায়গায় বলি যে আমাদের ভারতবর্ষে আগে বাইরে থেকে আসতো এখানে পড়াশোনার জন্য, নালন্দা বিশ্ববিদ্যালয় হোক, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় হোক। আর এখন আমরা খুব গর্ববোধ করি, আমার ছেলে কোথায় পড়ছে, আমেরিকাতে আছে, আমার ছেলে কোথায় আছে, লন্ডনে আছে। এই যে অবস্থাটা এখন আস্তে আস্তে করে কিন্তু সেগুলো পুনরুদ্ধার হচ্ছে, এবং সেটা সম্ভব হচ্ছে এই যে একটা যোগ, এই যে আজকে অমৃতকালের কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী, 2022 থেকে 2047-এর যে অমৃতকাল, দেশকে সারা পৃথিবীর মধ্যে সেখানে প্রতিষ্ঠিত করার যে লক্ষ্য, সেটা আমাদের বুঝতে হবে। আমরা শক্তিশালী তো হতেই হবে। আজকে অপারেশন সিন্দুর, আমরাও তো বলতাম যে একটা অপারেশনের যে কোনো একটা নাম আমরা দিয়ে দিতে পারতাম, কিন্তু উনি অপারেশন সিন্দুর দিলেন। এটাও শিক্ষার বিষয় যে সিন্দুর নাম দিয়েছে, যাদের সিন্দুর মুছে ফেলেছে তাদের সম্মান দেওয়ার জন্য এই অপারেশন সিন্দুর করেছে। এবং ইচ্ছাটা কি, যে আজকে যে ইরানের বিরুদ্ধে আজকে ইসরায়েলের যে যুদ্ধ, এটা কিন্তু একদিক, বা ট্রাম্পের আমেরিকার যে যুদ্ধ ইরাকের উপরে, অদ্ভুত। কিন্তু আমাদের যে যুদ্ধ, প্রধানমন্ত্রীজির যে নেতৃত্বের যে যুদ্ধ, উনি বলছেন এন্টি টেরোরিজম। ওখানকার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ না, পাকিস্তানের লোকদের বিরুদ্ধে যুদ্ধ না, টেরোরিজমের আগে সেই জায়গার মধ্যে আমাদের শক্তি, যে কোথাও গিয়ে যখনই বলে যে ভারতবর্ষ কেন সেখানে আক্রমণ করলো, নিরীহ 26 জন লোককে মারলো ওরা পর্যটকদের, কিন্তু নামটা কি দিল, আমাদের বোনদের, যাদের মেয়েদের, যারা খালি বিয়ের কয়েকদিন বাদে সেখানে গেছে, সেই জায়গায় তাদেরকে বেছে বেছে ধর্ম চিন্তা দেখে তাদেরকে হত্যা করা হচ্ছে। আমাদের 25 জন, আর আমাদের নেপালের একজন। তো টেরোরিজমের এগেনস্ট আগে কথা বলুন, ওয়েদার ইউ সাপোর্ট অর নট। এই যে বিষয়, সবাই তখন এর বিরুদ্ধে আর কথা বলতে পারছে না। এই যে ট্যাকটিক্যালি, তার জন্য শিক্ষার দরকার, যে বলার জন্য সারা পৃথিবী এক হতে হবে। 21শে জুন উনি যখন আহ্বান করলেন সারা বিশ্বকে, ইউনাইটেড নেশনকে, যে 21শে জুন আমাদের এখানে যোগাকে আন্তর্জাতিক যোগা দিবস মানতে হবে। তো প্রথমে তো অনেকে না করলো, কিন্তু আজকে 21শে জুন আন্তর্জাতিক যে যোগা দিবস, সেটা পালন হচ্ছে। এই যে এক একটা বিষয় আমরা দেখি, সেটা কিরকম শিক্ষার সাথে সাথে তার বাস্তবতা, এবং তার মধ্যে হৃদয়ের যে টাচ, একটা হিউম্যান টাচ, সেইগুলো কিন্তু আসছে এখন। সাংবাদিকতা, আমরা জানি এখানে ত্রিপুরাতে সাংবাদিকতা হয়, এরকম এখন প্রাণপুরুষ আমাদের মাঝে আজকে নেই, কিন্তু উনি কিন্তু একটা ভিত্তি, একটা ফাউন্ডেশন ত্রিপুরাতে উনি ফাউন্ডেশন লে করে দিয়েছেন, যে আগামী দিনের যারা লেখক, যারা সাংবাদিক, তারা কিন্তু এটাকে একটা বেঞ্চ মার্ক হিসাবে সামনে রেখে অন্যরা লেখালেখি করে। এবং এই ধরনের ব্যক্তি কিন্তু আমার মনে হয় না আগামী দিনে আসবে কিনা। এই ধরনের ক্ষণজন্মা ব্যক্তি মাঝে মাঝে আসে, ত্রিপুরার ক্ষেত্রেও আমাদের কাছে মনে হয় যে এটা খুব লিজেন্ড ব্যক্তি, যেখানে
ত্রিপুরাতে শিক্ষার বিষয় যেখানে আছে, আমরা প্রচুর ত্রিপুরা সরকারের তরফ থেকে অনেক আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি, মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 34 বছর পরে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে করেছেন। সেটা আমরা ত্রিপুরাতেও কলেজ লেভেলে, স্কুল লেভেলে আমরা করছি এখানে। এবং আমরা এখানে আজকে যেটা একটু আগে আমাদের ভাইস চ্যান্সেলর উনি বলেছেন টেকনো ইন্ডিয়া, যে ত্রিপুরাতে এখন বাইরের থেকে মানুষ আসছে এখানে, বিভিন্ন ইউনিভার্সিটি, আমরা যেটা কখনোই জানতাম না, ওপেন ইউনিভার্সিটিও এখানে এসছে, ওপেন স্কুল বোর্ডও এখানে আসছে, এখানে টেকনো ইউনিভার্সিটি এসছে, ইকফা ইউনিভার্সিটি আছে এখানে, ইন্টারন্যাশনাল বুদ্ধা ইউনিভার্সিটি এসেছে এখানে, আরিয়াভাট ইউনিভার্সিটি এখানে আসছে। আমাদের এখানে আজকে মেডিকেল কলেজে 400 সিট হয়েছে, আমাদের সময়ে প্রায় 12-13টা MBBS এর সিট আসতো, সেখানে আজকে 400 সিটের ব্যবস্থা হয়েছে। ডেন্টালের একটা সিট ছিল, সেখানে আজকে 63টা সিট হয়েছে এখানে। আমাদের এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, এখানে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে। কি নেই এখন? আগে আমরা বাইরে যেতাম, দাঁড়াও গিয়ে হাওড়া স্টেশনে দাঁড়াও, আগরতলা যাওয়া এক সমস্যা, গার্জিয়ানদেরও সমস্যা, যাবে ওখানে গিয়ে আমার ছেলে খাবে কি, মেয়ে কি খাবে, চিন্তা, সিকিউরিটির প্রশ্ন। আজকে ত্রিপুরাতে আমরা এই ব্যবস্থাটা করেছি। এখানে যে আমাদের যে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি হয়েছে, যখন মহারাজ যে সংস্কৃত বলেন, আমি প্রায়শই বলি হা করে তাকিয়ে থাকি। আমাদের সময় ক্লাস 8-এ সংস্কৃত হতো, মানে মুখস্থ করে কোনো রকমের ভমিট করা পরীক্ষাতে, আর উনার বলছি এত সুন্দরভাবে বলছেন, এবং মনে হয় কেন আমি সংস্কৃতটা শিখলাম না। এই যে জানার যে চেষ্টা, এবং যদি আগের থেকে করতে পারতাম, আজকে ককবরক ভাষা আমরা এত বছর ধরে জন্মের থেকে আমরা এখানে ককবরক ভাষাটা কেন শিখলাম না? ঠিক আছে, এটা আমার শেখার প্রয়োজন নেই, কিন্তু আজকে মনে হচ্ছে ককবরকটা যদি আমি শিখতাম তাহলে কত লাভ হতো। আমার নিজের ব্যক্তিগত জীবনে আমি দেখেছি, যে চ্যাপ্টারটা বড় কঠিন লাগতো, এটাকে বাদ দিয়ে কোনো রকমে চলে আসতাম। আর দেখা গেল পোস্ট গ্রাজুয়েশনের সময়ে আমাকে ওইটাকেই আমার থিসিস আমার হয়ে গেল, তার জন্য আবার নতুন করে আমার পড়তে হয়েছে। বাদ দিয়ে কোনো সম্ভব নেই, যত পারা যায়। আর এত সময় কম, অথচ অনেক সময়, এই সময়ের মধ্যে তার যে রুচি রেখে তার মধ্যে মানে কনসেন্ট্রেট করে যে জানার যে চেষ্টা, বারবার জানার জন্য আমাদের চেষ্টা করা উচিত। যারা আজকে ছোট ছোট ছেলে মেয়েদের আছে, আমি বলবো যে সামাজিক কাজে লিপ্ত হওয়া উচিত। আমাদের বহু জায়গায় আমি দেখি, আমাদের বিভিন্ন ক্লাব হোক, যে কোনো জায়গায় যখন একটা সমস্যা হয়, যে পাশ কাটিয়ে চলে যায়, বলে না আমার ছেলে মেয়ে, আর গার্জিয়ানরা বলে না না তোমার এসবে যেতে হবে না। চ্যালেঞ্জ, জীবনের যে কোনো জিনিসের চ্যালেঞ্জ নিতে হবে, আদারওয়াইজ তো লাভ নেই এই জীবনে। আমি কালকেও বলেছি একটা প্রোগ্রামে, যে একটা বিশিষ্ট স্কুল ত্রিপুরাতে আছে, এবং এই স্কুলে ভর্তি হওয়ার জন্য অনেকের ইচ্ছা, অদম্য ইচ্ছা থাকে, কিন্তু ভর্তি হতে পারে না। কিন্তু আমি দেখলাম যে এত বছর ধরে, দীর্ঘ বছর ধরে, যে একটা আইডিওলজি নিয়ে ওই স্কুল থেকে পাশ করেছে। আমি বলছিলাম ওনাদের যে মানে সুপ্রিম, ওনাকে একবার আমার সাথে দেখা হয়েছিল, ওনাকে আমি বললাম, আমি তো সমাজে ওদেরকে খুঁজে পাই না, কোথায় ওরা তো একটা পার্টিকুলার আইডিওলজি নিয়ে পাশ করেছে, কোথায় ওরা? বলে বাধ্য হয়ে উনি অনেকক্ষণ চুপ হয়ে রইলেন, শেষ পর্যন্ত বললেন ওরা আসে শুধু তাদের কেরিয়ার তৈরি করার জন্য। তো তাহলে এই ক্রাইসিস পিরিয়ডে কে আমাদের সামলাবে? ওই লোকগুলোকে পাচ্ছি না। আপনারা ওদেরকে কিভাবে ধরে রাখা যায়, আসল বিষয়বস্তু ওনারা জানেন না। আমি আজকে সত্যি আনন্দিত। আমার যদিও একটা প্রোগ্রাম নর্থে যাওয়ার কথা ছিল, সেখানে আমি যেতে পারিনি, ধলাই ডিস্ট্রিক্টে। তো তবুও আমার মনে হয় যে শিক্ষা আমি আজকে এখানে পেলাম, তার জন্য ওইটা কিন্তু আফসোসটা আমার মিটে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ আপনাকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের অনুমতি নিয়ে আমরা একে একে মেরিট কাম মিন্স অ্যাওয়ার্ড তুলে দেব। আমি প্রথমেই অনুরোধ করব মঞ্চে শিলা সরকার মঞ্চে এসে দাঁড়াবে। আপনারা যারা এখানে সমবেত হয়েছেন আজ,
আসুন আমরা সবাই মিলে শিলার গল্প শুনি। থেকে এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 95% নম্বর পেয়েছে শিলা। শিলার গল্পটা অন্য আর 5 জনের মতো নয়। আমি বলেছি আপনাদের 1 মাস বয়সে তার বাবা শিবু সরকার তিনি প্রয়াত হয়েছিলেন। এরপর থেকে শুরু হয় এক অসীম লড়াই। মানুষের বাড়িতে কাজ করে, দিন মজুরি করে, কখনো রেগার কাজ করে সংসার প্রতিপালন করেছেন তার মা শুক্লা দেবী। প্রবল আর্থিক অনটন তাকে নিয়মিতভাবে ঘিরে থেকেছে। এভাবেই চলতে চলতে শিলা যখন 9ম শ্রেণীতে, তখন হঠাৎ করেই তার মায়ের মৃত্যু। পিতৃমাতৃহীন শিলা তখন অতল সমুদ্রে এবং কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। এরকম সময় তার জেঠুমণি শিলাকে বুকে টেনে নেয়। জেঠু জেঠিমার 3 সন্তানের সাথে শিলাও আশ্রয় নেয় জেঠুর পরিবারে। মায়ের মৃত্যুর শোক কাটিয়ে শিলা মাধ্যমিকে কোনো গৃহশিক্ষক ছাড়াই প্রায় 75% নম্বর পেয়েছিল। আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনারা যে শিলাকে দেখছেন, সে আগামী দিনে বড় হয়ে অধ্যাপনা করতে চায়। তার শখ ছিল বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার, কিন্তু সেটা হয়নি। এখন বিলোনিয়া কলেজে ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হয়েছে শিলা। আমাদের আজকের এই 35 জনের মেধা তালিকায় আমরা মনে করছি শিলা প্রথম। আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের আজকের এই আয়োজনের প্রধান অতিথি উদ্বোধক, রাজ্যের সর্বজন শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আপনি শিলাকে আশীর্বাদ করবেন। শিলা সরকার টিবিএসই উচ্চ মাধ্যমিকে প্রায় 95% নম্বর পেয়েছে। ইংরেজিতে পেয়েছে 96, সংস্কৃততে পেয়েছে 96, ইতিহাসে 95, বাংলায় 94, এডুকেশনে 90। আমরা সকলকে 25,000 টাকার চেক, স্মারক এবং শংসাপত্র সহ একটি স্কুল ব্যাগ তুলে দিচ্ছি। শিলা এই অনুষ্ঠান মঞ্চে 2-1 কথা বলতে চেয়েছে, আমরা তাকে অনুরোধ করব। তুমি কিছু বলবে? নমস্কার। উপস্থিত প্রধান অতিথি, সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং অন্যান্য বিশেষ সম্মানীয় অতিথিবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও ভূপেন্দ্রচন্দ্র ভৌমিক মেরিট মিন্স অ্যাওয়ার্ডসের সমস্ত সদস্যদের আমার প্রণাম জানাই এবং আমার প্রিয় অভিভাবকদেরও আমি আমার প্রণাম জানাই। ছোট ভাই বোনদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমার নাম শিলা সরকার। ছোটবেলায় মাকে না প্রথমে বাবাকেই হারিয়েছি। তারপর মাকে হারানোর পর জেঠু জেঠিমণির আশ্রয়ে ছিলাম। তারপর 1 থেকে ক্লাস 12 পর্যন্ত কৃষ্ণনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পড়েছি। এখন ইচ্ছা প্রফেসর হওয়ার। তো আমি স্যারকে সবাইকে বলবো যে আশীর্বাদ করার জন্য, যাতে আমি নিজের বাইরে দাঁড়াতে পারি। জীবনে অনেক পরিস্থিতি ছিল, এগুলিকে ফেস করা খুব কষ্টের ব্যাপার। আর কিছু বলবো না। নমস্কার। অনেক ধন্যবাদ তোমার। এরপরে আমি মঞ্চে অনুরোধ করব সাজিদ আহমেদকে। সাজিদ মঞ্চে চলে আসবে তাড়াতাড়ি। তারপরে তৈরি থাকার জন্য অনুরোধ করব জয়জিৎ দাস। মঞ্চের সামনে এসে জয়জিৎ তুমিও প্রস্তুত থেকো।
সাজিদ আহমেদ উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র। এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় প্রায় 96% নম্বর পেয়েছে। চরম আর্থিক অনটনে তাদের সংসার, এখনো কোনো বাড়িঘর নেই, বাবা থেকেও নেই। জন্মের পরে পরেই বাবা অন্যত্র গেছেন, ফলে ঠাঁই হয়েছে দাদুর বাড়িতে মা গৃহ পরিচারিকা এবং দিনমজুরি করে সংসার চালান। সেখানে থেকেই সাজিদ প্রায় 96% নম্বর পেয়ে পাশ করেছে। আমরা সবাই মিলে একবার তার জন্য হাততালি দিই। এই করতালিগুলো আদতে আজকের এই অনুষ্ঠানে তাদের প্রত্যেকের জন্য আশীর্বাদ হবে। সাজিদ আহমেদ। এরপরেই মঞ্চে আসবে জয়জিৎ দাস। আমি জয়জিৎকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তিনি একে একে পুরস্কারগুলো তুলে দিচ্ছেন। জয়জিৎ দাস উদয়পুর জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্র। এবছর কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 96% নম্বর পেয়েছে। বিপিএল পরিবারের জয়দীপ যখন অষ্টম শ্রেণীতে, তখনই তাঁর দিনমজুর বাবার মৃত্যু হয়। দাদু ঠাকুরমা 4 জনের সংসার মা কাঁধে তুলে নিয়েছেন। মা গৃহ পরিচারিকা এবং দিনমজুরি করেই এখনো সংসার প্রতিপালন করেন। জয়জিতের পড়াশোনার খরচ চালানোই তাঁর পক্ষে কষ্টের, কিন্তু এরকম একটি অবস্থার মধ্যে থেকেও 96% নম্বর পেয়ে এবারে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জয়জিৎ। আপনারা সবাই মিলে যদি তার জন্য হাততালি দেন। জয়জিৎ দাস। এরপরে দেবশ্রী ঘোষ চলে আসবে মঞ্চে। আমি প্রস্তুত থাকার জন্য অনুরোধ করব রোমিও রাংখলকে। দেবশ্রী ঘোষ মঞ্চে চলে আসবে। কৈলাসহর ভগিনী নিবেদিতা গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী দেবশ্রী বছর কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় 71% নম্বর নিয়ে পাশ করেছে। দেবশ্রীর এই সাফল্যের গল্পটা আর 5 জনের মতো নয়, একটু অন্যরকম। দেবশ্রীর মা যখন 4 মাসের অন্তঃসত্ত্বা, তখনই তার বাবা মাকে ছেড়ে অন্য জায়গায় নতুন করে সংসার পাতেন। এরপর থেকে দেবশ্রীর মায়ের শুরু হয় এক কঠিনতম লড়াই। আশ্রয় নিলেন বাবার বাড়িতে। দেবশ্রী যখন 1 মাস বয়স, তখন তাকে কোলে নিয়ে তার মা গিয়েছিলেন বাবার কাছে। বাবা দেবশ্রী উনার মেয়ে নন বলে অস্বীকার করেন। ততদিনে দেবশ্রীর দাদুও গত হয়েছেন। দাদুর বাড়ির এক কোনায় ঠাঁই নিলেন মা। মামারা থাকলেও তাদের অবস্থা ততটা সচ্ছল নয়। এর মধ্যেই দেবশ্রীর দিদাও এসে যুক্ত হলেন। এরপর থেকে শুরু হল দেবশ্রীর মায়ের এক অন্তহীন পথ চলার স্বপ্ন দেখা। ভোর থেকে রাত পর্যন্ত 2 হাতে চায়ের ক্যান নিয়ে পথে চা বিক্রি করেন দেবশ্রীর মা। চা বিক্রি করে 3 জনের সংসার প্রতিপালন করেন। পরিবারের সীমাহীন আর্থিক অনটন, এই পরিস্থিতিতে এক অদম্য ইচ্ছা শক্তি নিয়ে দেবশ্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় 71% নম্বর নিয়ে পাশ করেছে। আমরা সবাই মিলে তাকে ভালোবাসা জানাবো, আমাদের আশীর্বাদ জানাবো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তিনি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন, ভালোবাসা অর্পণ করছেন। এরপরে রোমিও রাংখল, আমাদের যে ক্যাটাগরি আজকের এই অ্যাওয়ার্ড সেরেমনির, সেখানে বিশেষভাবে সক্ষম বলে একটি ক্যাটাগরি রয়েছে, তাতে রোমিও রাংখল পুরস্কৃত হবে। রোমিওর লড়াকু বাবা, তার মা এবং পরিবারের স্বজনেরা তারা এখানে রয়েছেন। কমলাছড়া হাই স্কুলের ছাত্র রোমিও রাংখল এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত নম্বর পেয়েছে। রোমিওর একাধিক শারীরিক প্রতিবন্ধকতা, হাতে লিখতে পারে না ভালো করে, পা দিয়ে লিখে এবছর মাধ্যমিক পাশ করেছে। কোন শারীরিক প্রতিবন্ধকতায় তার অদম্য ইচ্ছাকে দমিয়ে রাখতে পারেনি। অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না সে। বাড়ি আমবাসার ডুলুবাড়ি কমলাছড়া বেতবাগান অঞ্চলে, বাবা অটো চালক। আমরা সবাই মিলে আরেকবার তার জন্য হাততালি দিই। রোমিও রাংখল আমাদের আজকের এই অনুষ্ঠান মঞ্চের আরেক নায়ক। একে একে শিলা, সাজিদ, জয়জিৎ, দেবশ্রী তাদেরকে ভালোবাসা অর্পণ করার পর এবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তিনি রোমিওকে আশীর্বাদ করছেন।
25,000 টাকার চেক, স্মারক ও শংসাপত্র এবং একটি স্কুল ব্যাগ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তিনি পরপর 5টি পুরস্কার তুলে দিলেন। এরপরে আমি বিনম্রভাবে অনুরোধ করব স্বামী শুভকরানন্দজি মহারাজকে, তিনি পুরস্কার তুলে দেবেন। জয়দীপ রুদ্রপাল, জয়দীপ মঞ্চে আসার জন্য অনুরোধ করব। জয়দীপ রুদ্রপাল মঞ্চে আসবেন। রাজধানীর কামিনী কুমার স্কুল থেকে